নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা। তোমরা সবাই ভালো আছো আশা করছি। এখন আমি তোমাদের যে বিষয়টা পড়াবো নিশ্চয়ই তোমরা জানো। আজকে আমার পাঠের বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তোমাদের গত ভিডিওতে আমি বাংলাদেশের দুর্যোগ সম্পর্কে একটা ধারণা দিয়েছিলাম। আমরা দুর্যোগ কি, কেন হয়, প্রতিরোধ উপায় ইত্যাদি অনেক কিছু করেছিলাম। আশা করি সেগুলো তোমরা ভিডিওতে দেখেছ। এখন আমরা নতুন অধ্যায় নতুন করে শুরু করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা আজকে যে বিষয় পড়ব সেই অধ্যায়ের নাম হচ্ছে অধ্যায় 10, বাংলাদেশের সামাজিক সমস্যা। আসলে সামাজিক সমস্যা মানে সমাজের কোনো সমস্যা। তাহলে এই সমস্যা কি, সামাজিক সমস্যা কেন হয়, কিভাবে আমরা এর থেকে মুক্তি পেতে পারি, এরকম কিছু আমরা জানবো আজ। তাহলে আমরা প্রথমে আমি জানবো সামাজিক সমস্যা কি বা কাকে বলে। দেখব সামাজিক সমস্যা কাকে বলে। সামাজিক সমস্যা হচ্ছে সমাজে বিরাজিত এমন একটি অবস্থা যা জনগণের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করে এবং এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য কিছু সংখ্যক ব্যক্তি বা ব্যক্তিবর্গ সম্মিলিতভাবে প্রচেষ্টা চালায়। তাহলে আমরা যেটা বললাম, সামাজিক সমস্যা হচ্ছে সমাজে বিরাজিত এমন একটা ক্ষতিকর অবস্থা যা থেকে পরিত্রাণের জন্য সমাজে কিছু সংখ্যক ব্যক্তি বা ব্যক্তিবর্গ প্রচেষ্টা চালায়। এই সমস্যা সমাজে এসে সমাজে একটা স্থায়ী আসন করে নেয় এবং আমাদের সমাজকে কলুষিত করে। আমরা একটা উদাহরণ দিই, তোমরা আর বুঝতে পারবে। যেমন কোনো ব্যক্তি যদি জ্বর হয়, আমরা দেখি 2-3 দিন ওয়েট করি, দেখি তার জ্বরটা যায় কিনা। যদি জ্বর চলে যায়, বিনা ওষুধে জ্বর চলে গেলে চলে গেল, সে সুস্থ। কিন্তু যখন আমরা দেখব 2-3 দিন হয়ে যাচ্ছে তার জ্বর যাচ্ছে না, তখন আমরা এই জ্বরকে যাওয়ানোর জন্য, জ্বর থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা ওষুধ নামক প্রতিরোধের ব্যবস্থা করি। ওষুধটা তাকে প্রয়োগ করতে হয়, ওষুধ খেতে হয়। ওষুধটা একটা নির্দিষ্ট মেয়াদে খেলে তার এই জ্বর ছেড়ে যায়, সে সুস্থ হয়ে আসে। ঠিক তেমনি আমাদের সমাজে এমন কিছু সমস্যা আছে যেগুলো এমনি হয়তো শেষ হয়ে যায়, তার ভিত্তিতে এমন কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন হয় না। কিন্তু কিছু কিছু সমস্যা আছে যেগুলো ওই জ্বরের মতোই যেতে চায় না, তখনই আমরা তাকে আমরা সমাজ থেকে বিতাড়ানোর জন্য, তাড়ানোর জন্য ব্যবস্থা গ্রহণ করি। তাহলে আমাদের সমাজে এরকম কিছু ব্যক্তি বা ব্যক্তিবর্গ থাকে যারা এই সমস্যাকে দূর করার জন্য প্রচেষ্টা চালায়। তাহলে আমরা বুঝলাম যে সামাজিক সমস্যা কাকে বলে। এবার আমরা দেখব আমাদের দেশে অনেকগুলো সামাজিক সমস্যা রয়েছে। তার ভিতর 1 নম্বর কিশোর অপরাধ, 2 নম্বর মাদকাসক্তি, 3 নম্বর আছে বেকার সমস্যা, জনসংখ্যার সমস্যা, এরকম আরো অনেক সমস্যা রয়েছে। তাহলে আজকে আমরা প্রথম যে সমস্যাটা সেটা নিয়ে আলোচনা করব। কারণ কি জানো তোমরা? নিশ্চয়ই জানো। কারণ তোমরা কি বলতো, তোমাদের এই বয়সটা কি, তোমরা কিশোর সবাই। এই জন্য আমরা এখন কিশোর অপরাধ সম্পর্কে জানবো। তাহলে আর দেরি নয়, আমরা এখন দেখি যে কিশোর অপরাধের ধারণা নেই, কিশোর অপরাধ কি, কারা করে, কেন করে। তাহলে আমরা দেখবো সাধারণত অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে বা কিশোর বয়সের ছেলে মেয়েরা যে ধরনের অপরাধ করে থাকে
যে এই অপ্রাপ্ত বয়স্ক কারা, কারাই বা কিশোর। পৃথিবীতে অনেক দেশ রয়েছে, এই দেশের জলবায়ু, আবহাওয়া বিভিন্ন রকম, আর এইগুলো বিভিন্ন ব্যক্তির পরে প্রভাব বিস্তার করে। ফলে বিভিন্ন দেশে এই কিশোর অপরাধের বয়সের পার্থক্য রয়েছে। তাহলে আমরা দেখবো এই কোন কোন দেশে কোন কোন বয়স কিশোর অপরাধে পড়ে। আমরা দেখি এখন বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা 7 থেকে 16 বছর, এরা সবাই যে অপরাধ করবে তারা কিশোর অপরাধ। পাকিস্তান, থাইল্যান্ড 7 থেকে 18 বছর, এবং জাপানে 14 থেকে 20 বছর বয়সী যারা আছে এরা কিশোর অপরাধী। এখন দেখবো এই কিশোর অপরাধের বয়স আমরা জানলাম। তাহলে আমাদের দেশে কত বয়স হচ্ছে? 7 থেকে 16 বছর বয়সী কোন শিশু বা কোন শিশোর যদি কোনো অপরাধ করে থাকে তাকে আমরা কিশোর অপরাধ হিসেবে গণ্য করব। এখন দেখা যাক যে কিশোর অপরাধ সমূহ কি কি ধরনের কাজ কিশোর অপরাধের মধ্যে পড়ে। অনেক কাজই আছে যা কিশোরে পড়ে, এগুলো সবই কিশোর অপরাধে পড়ে। সেই ক্ষেত্রে আমরা দেখি 1 নম্বর চুরি করা, খুন করা, জুয়া খেলা, স্কুল বা পালানো, বাড়ি পালানো, পরীক্ষা হলে নকল করা, অশোভন মোবাইলে বা টিভিতে অশোভন ছবি দেখা, মেয়েদের উত্তপ্ত করা, অ্যাসিড নিক্ষেপ করা, বোমাবাজি, তারপর পকেট মার, অযথা রাস্তায় ঘুরে ফেরা, বিনা টিকিটে ট্রেনে চলা, সবই কিশোর অপরাধের পড়ে। তাহলে আমরা বুঝতে পেরেছি সবাই যে কিশোর অপরাধ কি কি কাজগুলো কিশোর অপরাধের পড়ে, নিশ্চয় তোমরা বুঝেছ। তাহলে এখন আমরা দেখব কিশোর অপরাধের কারণ। একজন শিশু, একজন বড় সন্তান যখন জন্মগ্রহণ করে, একজন গরিবের সন্তান যখন জন্মগ্রহণ করে, তখন সে সবাই শিশু। কেউ তার অপরাধী হয়ে জন্মগ্রহণ করে না, সে তার পরিবেশ, তার অবস্থান তাকে অপরাধী করে তোলে। তাহলে এখন দেখা যাক যে কিশোর অপরাধের কারণগুলো কি কি, কি কি কারণে একজন কিশোর অপরাধী করবে। 1 নম্বর কারণ দেখবো আমরা দারিদ্র। কিশোর অপরাধের প্রথম এবং প্রধান কারণ হচ্ছে দারিদ্রতা। বাবা মা গরিব থাকে, ফলে বাবা মা তাদের সন্তানের চাহিদা মেটাতে পারে না, ফলে সন্তানরা অনেক জিনিসের প্রতি আকর্ষণ থাকে, তারা তাদের ভিতরে হতাশা কাজ করে, এবং সে এই দ্রব্যগুলো পাওয়ার জন্য সে বিভিন্ন অপরাধে লিপ্ত হয়ে পড়ে। তাহলে এই দারিদ্র হচ্ছে কিশোর অপরাধের প্রধান কারণ। নেক্সট কারণ দেখবো আমরা বাবা মা সময় না দেওয়া। বাবা মা এই বর্তমান যুগে বাবা মা প্রত্যেকেই কম বেশি কাজে ব্যস্ত, বিশেষ করে শহরে বাবা মা প্রত্যেকেই কাজে ব্যস্ত থাকে। দেখা গেল বাবা চাকরি করে, মাও চাকরি করে, অথবা বাবা চাকরি করে একাই, কিন্তু বাবা তার এই সন্তানের ঠিক মতো খোঁজ রাখতে পারছে না, অথবা বাবা এই সন্তানকে তার সময় মতো তাই কিছু করতে পারছে না। ফলে এই বাবার সময়কে না দেওয়ার কারণে এই সন্তান বিগড়ে যায়, ফলে তারা অপরাধী হয়ে ওঠে। এরপরে আমরা দেখবো আদর যত্নের অভাব। আদর যত্ন এই কথা বলতে পারি, বাবা মা ব্যস্ত থাকে, সন্তানকে সময় দিতে পারে না, তা আদর যত্ন করবে কখন? ফলে এই সন্তান আদর যত্নের অভাবেও অপরাধী হয়ে উঠতে পারে। পরবর্তী কারণ দেখবো আমরা মাতা পিতার মৃত্যু বা বিবাহ বিচ্ছেদ। দেখা যাচ্ছে যে বাবা তার সন্তানদের বা মা তার সন্তানকে অনেক আদর করতে থাকে, হঠাৎ করে বাবা মারা গেল অথবা মামা মারা গেল, তখন এই সন্তান বাবা মার স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে সে অপরাধী হয়ে উঠতে পারে। অথবা এমন হতে পারে বাবা মার বিচ্ছেদ, এই বিবাহ বিচ্ছেদ, বাবা মার ছাড়াছাড়ি, বাবা মাকে ছেড়ে দিয়েছে অথবা মা বাবাকে ছেড়ে চলে গিয়েছে। এরকম পরিস্থিতিতে
সন্তানরা কি করতে বিমূঢ় হয়ে পড়ে, কি করতে হবে সে বুঝে না। আর যখনই বুঝে না, বাবা মার এই আদর স্নেহের অভাব তাকেও অপরাধী প্রমাণ করে তোলে। পরবর্তীকালে দেখি আমরা অতিরিক্ত শাসনও বা ছেলে মেয়েদের কিশোর অপরাধে জড়িত থাকতে পারে। সামান্য একটু অপরাধ করেছে সন্তান, বাবা তাকে এমন শাস্তি দিয়েছে, সন্তান আরো বৃদ্ধি হতো, সে বলবে আমি এটা আরো করবো। তার মনের ভিতরে একটা প্রতীক হতে পারে, সামান্য অপরাধ করে আমি যখন এত শাস্তি পেয়েছি আমি এটা করবই। কারণ সব সন্তান তো এক না। অথবা মা তার সামান্য অপরাধের জন্য সারাক্ষণ সন্তানদের খেসিমেসি দিতে থাকে, ফলে এই সন্তানের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। আর এর কারণেও এই সন্তানরা অপরাধী হয়ে উঠতে পারে। দেখবো দাম্পত্য কলহ, নাম্বার 6, দাম্পত্য কলহ সন্তানদের অপরাধী করে তোলে। সাধারণত যে পরিবারে বাবা মা সারাক্ষণ ঝগড়া করে থাকে, একজন আরেকজনকে ঝগড়া করতে থাকে, মারামারি করতে থাকে, ফলে এটা দেখে দেখে সন্তানরা ওইভাবে শিখে ওঠে যে মারামারি, তারা মনে করে মারামারি করাই মনে হয় ভালো, মারামারি করাই মনে হয় সুন্দর একটা অবস্থা। ফলে তারা নিজেরা মনে মনে এই মারামারি করার প্রমাণ করে তোলে। ফলে এটা করতে যেই তারা কিশোর অপরাধী ঘটে। পরবর্তী কারণে দেখব মানবতার মৃত্যু বা বিচ্ছেদ। দেখব চিত্ত বিনোদনের অভাব, সাধারণত শিশুরাই নতুন কি জানতে চায়, তারা থাকে আবেগ প্রবণ, কৌতূহল প্রবণ, তারা নতুন নতুন কিছু তারা দেখতে চায়, মনে একটু আনন্দ চায়, আনন্দ খোঁজে, এই জন্য তারা বিভিন্ন অনুষ্ঠান দেখতে চায়। কিন্তু গরিবের কারণে, দারিদ্রতার কারণে তারা এই চিত্ত বিনোদনের সুযোগ পায় না। তারা যেমন টেলিভিশন বা চলচ্চিত্র এগুলো দেখা থেকে বঞ্চিত হয়, অন্যদিকে বিভিন্ন অনুষ্ঠানে যাওয়া, পার্কে বেড়ানো বা বাবা মার সাথে ঘুরতে যাওয়া, এ থেকেও তারা বঞ্চিত হয়। এই চিত্ত বিনোদনের অভাব তাদের মনে অপরাধী করে তোলে। যদি তারা ঠিক চিত্ত বিনোদন করতে পারত, তাহলে তারা সুন্দর পরিবেশে শুধু বেড়ে উঠত, তারা চিত্তের খোরাক মেটাতে পারত। আর এই খোরাক মেটাতে পারলে তারা অনেকটা অপরাধী হতো না। যেহেতু এটার অভাব রয়েছে, এই কারণে তারাও অপরাধী হতে পারে। পরবর্তী সঙ্গদোষ, সঙ্গ মানে সাথী। এই সন্তানেরা খারাপ বন্ধু বান্ধবের সাথে মিশে তারাও অপরাধী হয়ে ওঠে। এই জন্য একটা কথা আছে যে শিশুদের সঙ্গদোষের দিকে খেয়াল রাখতে হবে। কে কার সাথে মিশে কোথায় যায়, এই সাথী ভালো হলে শিশু কিশোর ভালো হতে বাধ্য, আর সাথী খারাপ হলে সেও খারাপ। ফলে এই সঙ্গদোষের কারণে শিশু কিশোর অপরাধী হয়ে উঠতে পারে। শারীরিক বা মানসিক ত্রুটি, কোনো শিশু বা কিশোর শারীরিক বা মানসিক ত্রুটির কারণেও তার মনে ক্ষোভ জন্ম করতে পারে। সে ভাবতে পারে অন্যান্য সন্তানদের মতো, অন্যদের ছেলেদের মতো আমি তো সুস্থ নয়, আমি তো অসুস্থ। সে মানসিক হতে পারে বা শারীরিক হতে পারে, তার কোনো শারীরিক বৈকল্য হতে পারে। এই কারণে তার মনের দিক থেকেও সে অপরাধী হতে পারে। দেখো বাসা পরিবর্তন, বাবা মা চাকরির কারণে হোক অথবা আর্থিক কারণে হোক অথবা অন্য যে কোনো কারণে হোক, তারা যদি ঘন ঘন বাসা চেঞ্জ করে, তাহলেও এই শিশু কিশোররা অপরাধী হয়। এখন তোমরা বলবে স্যার কিভাবে? এটা হচ্ছে একটা সন্তান যে এলাকায় জন্মগ্রহণ করে, সে আস্তে আস্তে ওই এলাকায় বড় ওঠে, সে ওই এলাকায় তার কিছু বন্ধু বান্ধব থাকে বা পরিচিত লোক থাকে, সে তাদের সাথে একটা সুন্দর ভাব বিনিময়ের মাধ্যমে নিজেকে খাপ খেয়ে বড় হতে থাকে। কিন্তু হঠাৎ করে বাসা পরিবর্তন করলে তারা নতুন এলাকা, নতুন পরিবেশ, বন্ধু বান্ধব খুঁজে নাও পেতে পারে এবং তাদের সঙ্গী সাথী নাও পেতে পারে। ফলে তারা একা হয়ে যায়। আর একা হয়ে গেলে তাদের মনের ভিতরে একটা অসহায়ত্ব বোধ হতে পারে। আর এই অসহায়ত্ব বোধ থেকে
তারাও অপরাধী হতে পারে। আমরা পরবর্তী কারণ দেখবো মোবাইল ফোনের অপব্যবহার। বর্তমান তো তোমরা জানো বিজ্ঞানের যুগ, মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ। আর এই মোবাইল ইন্টারনেটে আমাদের ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। বর্তমানে বাবা মা তার সন্তানদের মোবাইল না দিতেই অনেকে মোবাইল দিয়ে দেয়, কিন্তু এই মোবাইলের সঠিক ব্যবহার, যথাযথ ব্যবহার তারা করছে কিনা এটা তো বাবা মা অনেক সময় খোঁজ রাখে না। ফলে এই মোবাইলের অপব্যবহার, এই মোবাইল থেকে খারাপ কিছু গ্রহণ করে এই শিশু কিশোর অপরাধে জড়িত হতে পারে। পরে কারণ দেখব বস্তির সমস্যা, নদী ভাঙ্গন, ঘূর্ণিঝড়, বন্যা অথবা শিল্পায়ন যাই বলি, এ সমস্ত কারণে গ্রামের মানুষেরা শহরমুখী হচ্ছে, তারা শহরে এসে ভিড় করতে পারছে। ফলে শহরে গড়ে উঠছে বস্তি। আর এই বস্তিতে এক ঘরে অনেক লোক গাদাগাদি করে বসবাস করে। আর এখানে খুব সহজেই তারা সমবয়সী বিভিন্ন কিশোরের সাথে মিলিত হয়, মেলামেশা করে। এখানে মাদক দ্রব্য থেকে শুরু করে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি অনেক ব্যবসা এখানে রয়েছে, তারা এগুলো সংস্পর্শে আসে। ফলে এই বস্তি সমস্যা, শিল্পায়নও আমাদের এই কিশোর অপরাধের আরো একটা যৌক্তিক কারণ। তাহলে আমরা এই কারণগুলো মোটামুটিভাবে বোঝার চেষ্টা করলাম যে কিশোর অপরাধের কারণগুলো কি কি। এই সমস্ত কারণে আমাদের দেশের শিশু-কিশোররা অপরাধী হচ্ছে, বিভিন্ন প্রকার অপরাধে তারা জড়িয়ে যাচ্ছে। এবার আমরা আর দেখব যে কিশোর অপরাধের প্রভাব। যদি কিশোররা কিশোর অপরাধ করে এর প্রভাবটা কি, এর ফলাফলটা কি। একজন কিশোর, সে কোনো পরিবারের সন্তান, সে যখন অপরাধী করবে তাকে ধরবে এবং এই অপরাধে যে প্রভাবটা, ধরার যে ফলটা, এটা তার বাবা মা করে, তার পরিবারে করে করতে হবে। কোন পরিবারের সন্তান, বাবাকে, মাকে। ফলে তার এই অপরাধের ফল ভোগ করবে তার বাবা মা, তার পরিবার। ফলে ওই পরিবার সামাজিকভাবে হেয় হবে, তার প্রভাব প্রতিপত্তি, মান সম্মান নষ্ট হবে। এই কিশোর অপরাধের কারণে পারিবারিক শান্তি নষ্ট হবে, বাবা মা ঝগড়া হবে, এই সন্তানকে নিয়ে বাবা মা ঝগড়া হবে, এমনকি বাবা মার সাথে এলাকার অন্যান্য লোকদের সাথে ঝগড়া করতে পারে। তাহলে আমরা বুঝলাম এই কিশোর অপরাধের প্রধান কারণ হচ্ছে, প্রধান প্রভাব হচ্ছে পারিবারিক অশান্তি। দ্বিতীয় দেখব আমরা আরো কিছু দেখব যে মেয়েদের অপহরণ। এই শিশু কিশোররা মেয়েদের উত্তপ্ত করে, রাস্তাঘাটে অযথা ঘোরাফেরা করে, মেয়েদের গায়ে তারা মেয়েদের কুপ্রস্তাব দেয়। এই কুপ্রস্তাবে রাজি না হলে তাকে অ্যাসিড মারে, এমনকি অপহরণ করে। এছাড়া আরো খারাপ কাজ তারা করতে পারে। ফলে এই ধরনের সমাজে শান্তি বিঘ্নিত হয়। এরপরে দেখো মেয়েদের স্কুলে যাওয়া বন্ধ হতে পারে। মেয়েরা এই ছেলেদের ভয়ে, এই বখাটে ছেলেদের ভয়ে মেয়েরা স্কুলে যেতে পারবে না। অনেক সময় এই বখাটে ছেলেদের উত্তপ্তার কারণে মেয়েরা স্কুলে যাওয়া বন্ধ করে। এমনকি যদি তার প্রতিবাদ করার জন্য কোনো অভিভাবক আসে, তারাও কিন্তু এই বখাটেদের শিকারে পরিণত হয়। এরপর আরো দেখি আমাদের মেয়েরা কিন্তু একটা দেশের সম্পদ, কারণ একটা অর্ধেক মেয়ে অর্ধেক ছেলে। তাহলে এই মেয়েরা কিন্তু অনেক ক্ষেত্রে স্কুলে পড়ানো বন্ধ করে দেয়, বন্ধ করে দিয়ে তার লেখাপড়া বন্ধ হয়। আর লেখাপড়া বন্ধ হলে দেশ শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে পড়ে। আরো একটা কারণ দেখি, আরো একটা প্রভাব দেখি মাদকাসক্ত। তারা এই কিশোরাবাদ করতে করতে তারা বিভিন্ন মাদক সেবী লোকদের সংস্পর্শে আসে, সংস্পর্শে এসে তারাও মাদকাসক্তি হয়ে ওঠে, ধূমপানাসক্তি হয়ে ওঠে। তারা ধূমপান করতে শেখে,
তারা চুরি ডাকাতি এমনকি আরো অনেক ধরনের কাজ করতে তারা এখান থেকে শিখে ফেলে। ফলে তাহলে বুঝলাম যে এই কিশোর অপরাধের প্রভাবে অনেক ক্ষতি হয়, ব্যক্তি ক্ষতি হয়, সমাজ ক্ষতি হয়, রাষ্ট্র ক্ষতি হয়, শিক্ষার পরিবেশ নষ্ট হয়, অভিভাবক সংযোগ করে, অর্থনৈতিক ক্ষতি হয়, অনেক কিছু ক্ষতি হয় আমাদের। তাহলে তো এখন জানতে হবে যে কিভাবে আমরা এই কিশোর অপরাধকে প্রতিরোধ করতে পারবো। তাহলে আমরা এটা জানি এখন যে কিভাবে আমরা কিশোর অপরাধ প্রতিরোধ করতে পারি। কিশোর অপরাধের প্রতিরোধের জন্য আমাদের অনেকগুলো উপায় রয়েছে। এই কাজগুলো যদি আমরা ঠিকমতো করি তাহলে আমরা কিশোর অপরাধ প্রতিরোধ আমরা এগিয়ে আসতে পারবো। কিশোর অপরাধ প্রতিরোধ করার জন্য এক কথা হচ্ছে সচেতনতা বৃদ্ধি। অভিভাবকের সচেতনতা বৃদ্ধি করতে হবে। তার সন্তান কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে মিশছে ইত্যাদি সম্পর্কে সারাক্ষণ অভিভাবককে সচেতন থাকতে হবে। যদি অভিভাবক তার সন্তান সম্পর্কে সর্বদা সচেষ্ট থাকে তাহলে আমি মনে করি কিশোর অপরাধ অনেকটা কমে আসবে। দ্বিতীয়ত কারণ দারিদ্র বিমোচন অর্থাৎ আর্থ সামাজিক ব্যবস্থার উন্নয়ন। অর্থাৎ আমাদের দেশের অধিকাংশ লোকেরা দুর্বল, গরিব, তারা ঠিকমতো আয় যেমন নাই, তাদের সংসার চালাতে অনেক কষ্ট হয়। ফলে এই সমস্ত সন্তানরা তাদের পরিবারের অভাবের কারণে তারা বিপদগামী হয়। এখন যদি এই সমস্ত পরিবারকে যদি আমরা আমাদের সরকার বা কোনো সংস্থা তার অভিভাবকদের যদি কাজের বা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয় তাহলে সন্তানদের অনেক অভিযোগ তারা মেটাতে পারবে, চাহিদা মেটাতে পারবে। ফলে এই সন্তানরা কিশোর অপরাধী হয়ে ওঠার সুযোগ কম পাবে। সুযোগ পাবে না এটা বলবো না, সুযোগ কম পাবে। পরের তারা দেখবো শিক্ষার সুযোগ। আমাদের দেশের গরিব দেশ, এদেশে সবাই কিন্তু শিক্ষার সমান সুযোগ পায় না। অবশ্য আমাদের সরকার বর্তমানে অবৈতনিক শিক্ষা করে দিয়েছে, সবার জন্য শিক্ষা বাধ্যতামূলক করে দিয়েছে, এর জন্য কিছুটা সুযোগ হয়েছে। কিন্তু তারপরেও দারিদ্রতার কারণে অনেকে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়। যদি এই সমস্ত পথ শিশুদের, অসহায় দারিদ্র শিশুদের যদি শিক্ষার আওতায় নিয়ে আসে তাহলে স্কুলের পরিবেশ তার মনের উপর গভীর প্রভাব বিস্তার করবে। আর এইভাবে তার মনকে সুন্দর করে গড়ে উঠতে সাহায্য করবে, সে নিজে গড়ে উঠবে, সমাজ গড়ে উঠবে এবং অপরাধ কমে আসবে। পরবর্তী কারণ দেখি আমরা চিত্ত বিনোদন। অধিকাংশ ছেলে মেয়ে গরিব হওয়ার কারণে চিত্ত বিনোদনের সুযোগ পায় না। আমাদের দেশে যদি পর্যাপ্ত খেলার মাঠ তৈরি করা হয়, পার্ক, বিদ্যালয়, পাঠাগার এগুলো তৈরি করে দেওয়া হয় এবং ছেলেমেয়েরা যদি গরিব ছেলেমেয়েরা যদি সেখানে ঘুরতে পারে, সময় দিতে পারে, খেলাধুলা করতে পারে তাহলে তাদের মন উদার হবে এবং ওই পরিবেশ দেখে দেখে তারা অনেকটা সচেতন হবে। ফলে তারাও এই অপরাধ প্রভাব থেকে বেরিয়ে আসবে, তারাও কিন্তু অপরাধ কমিয়ে দেবে। ফলে কিশোর অপরাধ কমবে। পরবর্তী কারণে দেখি আমরা অসৎ সম্প্রদায়। আমরা একটা কারণ জানি, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তাহলে আপনার সন্তান, আমার সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মেলামেশা করছে, তার সঙ্গীকে এ বিষয়ে অবশ্যই আমরা যদি সচেতন হই তাহলে সন্তান অপরাধ প্রভাব থেকে বেরিয়ে আসবে। আমরা এই সম্পর্কে সবসময় আমরা সচেতন থাকবো। আমরা ভালো সাথীদের সাথে চলতে সাহায্য করবো। আমার সন্তানদের বা সাধারণত শিক্ষার্থীদের বা কিশোর কিশোরীদের আমরা ভালো সাথীর সাথে চলার সুযোগ করে দেব, তাহলে কিশোর অপরাধ কমে আসবে। মোবাইল ফোনের অপব্যবহার রোধ। একটু হয়তো বলেছি আমি, তোমরা জেনেছ মোবাইল ফোন একটা মাধ্যম। বর্তমান মাধ্যমে মোবাইল ফোন ছাড়া জীবনই অচল। কিন্তু এই মোবাইল ফোনের দুটো দিক আছে, ভালো দিক, খারাপ দিক। আমরা ভালো দিককে গ্রহণ করব, খারাপটাকে ব্যবহার করব, মিস ইউজটা করবো না। আমরা মোবাইল ফোনটাকে সঠিক কাজে, সঠিক পথে যদি ব্যবহার করতে পারি তাহলে কিশোর কিশোরীরা এই বিপথে যাবে না, তারা অপরাধ প্রভাব থেকে বেরিয়ে আসবে, তারা অনেক অপরাধ কমিয়ে দিবে। পরবর্তী কাজ শিশুশ্রম রোধ। আমাদের দেশের লোক গরিব, একটু আগে বলেছি। ফলে দারিদ্রতার কারণে
বাবা মা তার সন্তানদেরকে স্কুলে না পাঠিয়ে পাঠায় কাজে, পাঠায় অন্য কোনো গার্মেন্টসে বা কোনো জায়গায় পাঠায়, তাহলে সেখানে যে তারা বিভিন্ন সাথীদের সাথে মেলামেশা করে আর তাদের কাছ থেকে অপরাধের কৌশল ধারণা তারা জানে, আর এগুলো জেনে এই শিশু অপরাধ পরিণত হবে। তাহলে আমরা যদি শিশু শ্রমকে প্রতিরোধ করতে পারি, অর্থাৎ শিশুর প্রতিরোধ করা সহজ ব্যাপার নয়, অর্থাৎ তাদের অভিভাবককে কাজের ব্যবস্থা করতে হবে। অভিভাবকদের যদি আমরা কাজের ব্যবস্থা করতে কর্মসংস্থান সৃষ্টি করতে পারি, তাহলে এই শিশুরা শিশু শ্রম বন্ধ করবে, আর শিশু শ্রম বন্ধ করলে তারা অভাব পরিবেশ সামনে আসবে না, তারা অপরাধ করবে না। এভাবে আমরা এই কিশোর অপরাধকে প্রতিরোধ করতে পারি। তাহলে আমরা কিশোর অপরাধ প্রতিরোধ করার জন্য যে ইগুলো আমরা স্টেপগুলো পর্যায়গুলো গ্রহণ করেছি, এগুলো যদি আমরা সঠিক সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারি, তাহলে আন্তঃসামাজিক পরিবেশ সুন্দর হবে, আমাদের দেশ, জাতি এবং সমাজ আরো সুন্দর হবে। সবাই মিলে আমরা এই কিশোর অপরাধ প্রতিরোধ করার জন্য সচেতন হই, আমাদের পাশাপাশি প্রত্যেক অভিভাবক যদি সচেতন হয়, আমি আশা করব অবশ্যই কিশোর অপরাধ কমে আসবে। যা হোক, আজকে ক্লাস আর বেশি বাড়াবো না, এখন শেষ করলাম। পরবর্তী ক্লাসে তোমার সাথে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।